নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, যেভাবে আমি বর্ণক্রমিক বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের আলোচনা ক্লাস শুরু করেছিলাম, আজও তারই একটা ক্লাস করব। আজ ববর্ণ নির্মিত আমার 6 নম্বর ক্লাস, আর টোটাল সংক্ষিপ্ত গ্রন্থে আলোচনার 54 নম্বর ক্লাস। আজও বন্ধু সরাসরি আমি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। কারণ সাহিত্যের ইতিহাস পড়া থেকে যেটা ভেবেছি যে এখানে বোর্ড ওয়ার্কটা অতটা গুরুত্ব নয়, সেদিক থেকে যদি ঠিকঠাকভাবে বিষয়টাকে বুঝিয়ে দেওয়া যায় সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আজ প্রথমে যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিপ্রদাস। বলার অপেক্ষা রাখে না, তোমরা আশা করি প্রত্যেকেই জানো বন্ধু, বিপ্রদাস একটা উপন্যাস এবং এটা লিখেছিলেন কিন্তু অবশ্যই তাবর অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিষয়টা এরকম ছিল যে বলরামপুরের ধনী এবং ক্ষমতাশালী জমিদার স্বর্গীয় যজ্ঞেশ্বর মুখোপাধ্যায় দুই বিয়ে করেছিলেন। প্রথম পক্ষের একমাত্র সন্তান বিপ্রদাস এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী দয়াময়ীর গর্ভের পুত্র সন্তান দ্বিজদাস এবং কন্যা কল্যাণী। বিপ্রদাসের স্ত্রীর নাম সতী এবং তাদের পুত্রের নাম কিন্তু হচ্ছে বাসু। এই বিপ্রদাসের অন্তরঙ্গ বন্ধু হচ্ছে শশধরের সঙ্গে কল্যাণীর বিয়ে হয়েছিল। এখন বিপ্রদাস সমস্ত জমিদারি দেখাশোনা করে। দ্বিজদাস MA ক্লাসে পড়ে এবং তার কিষাণ মজুরদের সভা সমিতি নিয়েই সে কিন্তু ব্যস্ত থাকে। এই দ্বিজদাস নিজে সংসারে বিপ্রদাস এবং দয়াময়ীকে ভক্তি করে, কিন্তু বৌদি সতীকে তার চেয়েও বেশি সম্মান এবং শ্রদ্ধা করে। আর সুখ দুঃখের কথা কেবলমাত্র তার কাছেই কিন্তু সে জানায়, অন্য কাউকে কিন্তু আর বলে না। বিপ্রদাস কিন্তু দয়াময়ীকে দেবীজ্ঞানে পূজা করে এসেছে এবং দয়াময়ীর স্নেহ এবং বিপ্রদাসের উপর অজস্র ধারায় বর্ষিত হয়েছে। দয়াময়ী নিষ্ঠাবতী মহিলা, তাকে পুরা সনাতনী বলা চলে। সতীর এক বিলাত ফেরত কাকা এবং তার কন্যা বন্দনা বলরামপুরে বেড়াইতে আসলে ভদ্রলোককে ম্লেচ্ছ সাহেব বলে কিন্তু লোকে জানে। ফলে পোশাক পরিচ্ছদ ইত্যাদি সবই তার কিন্তু একটা সাহেবী কিন্তু ঢং রয়েছে, অর্থাৎ সাহেবী ধরনের তার পোশাক পরিচ্ছদ। বন্দনা এবং তার বাবা এই বাড়িতে আসলে তাদের বাইরের দিক দিয়ে আদর আপ্যায়নের কোনো ত্রুটি হয় না। এখানে আসার পরই বন্দনা এবং দ্বিজদাসের মধ্যে একটু ঘনিষ্ঠতা হয় এবং বন্দনা দ্বিজদাসের কাছ থেকেই জানতে পারে কেবল দ্বিজদাস ছাড়া এ বাড়িতে কেউই তাদের ছোঁয়া জলটুকু স্পর্শ করবে না, এমনকি বন্দনার দিদি সতীও না। যদিও এইরূপ ঠিক হয়েছিল যে বন্দনা সতীর কাছে কয়েকদিন থাকবে, কিন্তু অভিমান করে সে তার বাবার সঙ্গেই রওনা হয়। বিপ্রদাস বন্দনাদের স্টেশনে পৌঁছে দিতে যায়, তারপর তাকেও ওদের সঙ্গে কলকাতায় চলে আসতে হয়। কলকাতায় সকলে দ্বিজদাসের বাড়িতে এসে ওঠে। ওদিকে বন্দনা আসার সময় একটু জলও স্পর্শ করে আসে নাই, মানে এটা জানতে পারে দয়াময়ী। সতী ও দ্বিজদাস এসে কলকাতায় উপস্থিত হয়। এখানে আসার পর দয়াময়ীর মনের ভাব পরিবর্তন হয়, ছোঁয়াছুঁয়ির গোড়ামি একরকম দূর হয়। এমনকি তিনি ইয়াও মনে মনে ঠিক করেন যে বন্দনার সঙ্গে দ্বিজদাসের বিয়ে দেবেন, কিন্তু এতে বাধা পড়ে। যখন তিনি জানতে পারেন যে সুধীর নামক এক কায়স্থ যুবকের সঙ্গে বন্দনার বিয়ের পূর্বেই স্থির হয়ে কিন্তু গিয়েছিল, ফলে বিপ্রদাস ব্যতীত তার সংসারের সকলে বলরামপুরে চলে আসে। এদিকে বন্দনা এবং তার বাবা বোম্বাই রওনা হইল। পথ থেকে বন্দনার এক মাসির কন্যার বিয়ের জন্য তাদেরকে কলকাতায় মাসির বাড়িতে থাকতে হয়। কয়েকদিন পরে বন্দনার বাবা কার্যস্থানে ফিরে আসে। এদিকে বিপ্রদাস কলকাতার বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। তাকে সেবা করার ভার পড়ে বন্দনা এবং বিপ্রদাসের পুরাতন ঝি অনুদির উপর।
এইবার বন্দনার অন্তরের ভাব পরিবর্তন হয়। এমনকি বিপ্রদাসের পূজা আহ্নিকের জোগাড় যন্ত্র করার মধ্যে বিপ্রদাস বন্দনার অন্তরের দেবী রূপটি দেখতে পায়। এরপর ছোটোখাটো ঘটনার মধ্যে বন্দনা নিজেকে এই পরিবারটির আচার ব্যবহারের মধ্যে মিলিয়ে দেয়। বন্দনা বোম্বাই যাওয়ার আগে সুধীরের সঙ্গে বিয়ের সম্বন্ধ ভেঙে দেয় এবং পরে অনাদি নামক একটি সৎ যুবকের সঙ্গে তার বিয়ে একরকম স্থির হয়। ওদিকে দিশদাসের সঙ্গে মৈত্রী নামক একটি মেয়ের বিয়ের কথা ওঠে। কেবল দিশদাস ব্যতীত দয়াময়ী ইত্যাদি সকলেই সর্বান্তকরণে তাকেই ঘরে বধূভাবে গ্রহণ করে, এইরূপ তারা মনে মনে স্থির করে কিন্তু ফেলে। ফলে দয়াময়ীর বড় স্বাদের পুষ্করিণী প্রতিষ্ঠার উৎসব মহাসমরে সম্পন্ন হওয়ার মধ্যে এক অঘটন ঘটে গেল। সেদিন ভগ্নিপতি শশধরকে কোনো কার্যের জন্য বিপ্রদাস অপমান করে। অপমানিত শশধর দয়াময়ীর কাছে ওর প্রতিকারের জন্য উপস্থিত হইলে দয়াময়ী বিপ্রদাসকে ক্ষমা চাইতে বলে। বিপ্রদাস তাতে রাজি হয় না। শেষে এমন পরিস্থিতির উদ্ভব হয় যে বিপ্রদাসকে এই গৃহ পরিত্যাগ করতে হয়। যে ভাবগাম্ভীর্যতার মধ্যে এই অপ্রত্যাশিত ঘটনার অবসান হয় তা সত্যিই বেদনাদায়ক, পীড়াদায়ক। উৎসব কার্য সম্পন্ন হয়ে গেলে বিপ্রদাস তার স্ত্রী সতী এবং পুত্র বাসুকে নিয়ে বড় স্বাদের গৃহ এবং পূজনীয় মা এবং স্নেহভাজন ভাইকে ছেড়ে চলে যায়। পশ্চিমে নানা স্থান ঘুরেও বিপ্রদাস কোথাও কোনো সুবিধা করতে পারে না। যখন হরিদ্বারে উপস্থিত হয় তখন সতীর শরীর একেবারে ভেঙে পড়ে এবং সেখান থেকে কাশী চলে আসলে সেখানেই তার প্রাণবায়ু বেরিয়ে যায়, অর্থাৎ তিনি কিন্তু মারা যান। এদিকে দয়াময়ী ঢাকায় তার মেয়ের বাড়ি চলে যায়, আর বন্দনা অন্যদিকে মানে অনাদিকে সঙ্গে করে পিতার কাছে কিন্তু আশ্রয় নেয়। ফলে সতীর শ্রাদ্ধ কার্য সম্পন্ন করার জন্য বিপ্রদাস বাসুকে নিয়ে আবার বলরামপুরে উপস্থিত হয়। সতীর মৃত্যু সংবাদ শুনে দয়াময়ী চলে আসে। দিশদাস বন্দনাকে সংবাদ দিয়ে আনিয়েছে। শ্রাদ্ধ কার্য সম্পূর্ণ হয়ে গেলে কয়েকদিন পরে দিশদাসের সঙ্গে বন্দনার বিবাহ কার্য গভীর নিস্তব্ধতার মধ্যে সম্পন্ন হয়। ফলে বন্দনা বাসুকে পুত্ররূপে লালন পালন করার ভার বিপ্রদাসের কাছ থেকে ভিক্ষা করে মানে আদায় করে। এদিকে বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেলে বিপ্রদাস দয়াময়ীকে নিয়ে তীর্থভ্রমণে মানে বেরিয়ে পড়ে এবং দয়াময়ী এ গৃহে একদিন ফিরে আসবেন, কিন্তু বিপ্রদাস আর কিন্তু ফিরবে না। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত বিপ্রদাস উপন্যাসটা কিন্তু শেষ হয়। তবে পনের মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। পরবর্তী গ্রন্থ হচ্ছে বিবাহ বিভ্রাট। তোমরা জানো একটা বাংলা সামাজিক নাটক, বিখ্যাত নাটক, নাট্যকার অমৃতলাল বসু, রসরাজ অমৃতলাল। বিষয়টা এরকম যে গোপীনাথ সরকার কলিকাতা নিবাসী গৃহস্থ, তার ভদ্রাসন বাড়ি বন্ধক দেওয়া হয়েছে এবং চারদিকে তার প্রচুর দেনা এবং পাওনাদারগণ তাগাদা করলেই তিনি পুত্রের বিয়ের ফুলসজ্জার পর তিনি সমস্ত দেনা পরিশোধ করবেন বলে তাদেরকে আশ্বাস দেন। পুত্র নন্দলাল কলেজে সেকেন্ড ইয়ার ক্লাসে পড়ছে। মন্মথনাথ মিত্র নামক জনৈক গৃহস্থ পাশ করা পাত্রলাভের আশায় 4,000 টাকা নগদ দিতে স্বীকৃত হয়ে নন্দলালের সঙ্গে কন্যার বিয়ের সম্বন্ধ স্থির করেন। ফলে বিয়ে করতে গিয়ে ছাদনাতলায় নন্দলাল আরও কিছু টাকা আদায় করলেন। মিস্টার সিং নামক বিলাত ফেরত ডাক্তার ও বিলাসিনী কারফর্মা নাম্নী উচ্চশিক্ষিতা মহিলার পরামর্শে বিলাত যাবার অভিপ্রায়ে নন্দলাল শ্বশুর প্রদত্ত সমস্ত টাকা নিয়ে বাসরঘর হইতে মানে চলে যায় লুকিয়ে, যাকে বলা হচ্ছে। সন্ধান পেয়ে পিতা এবং শ্বশুর হাওড়া রেল স্টেশনে মানে এসে দেখে নন্দলাল সাহেবী পোশাক পরে মিস্টার সিং এবং মিসেস কারফর্মার সঙ্গে ট্রেনের জন্য অপেক্ষা করছে। গৃহে ফেরার জন্য কাতরভাবে তাকে অনুরোধ করা হলো। তিনি পিতা এবং শ্বশুরের কথায় কর্ণপাত না করে সমস্ত টাকা নিয়ে বিলাত যাত্রা করেন।
বাসি বিবাহ না হয় বিবাহ বিভ্রাট কিন্তু ঘটে যায়। অর্থাৎ বিবাহকালীন যে সমস্যাটা আমরা জানি, বিয়ের পরেও সকালে বাসি বিয়ে করতে এরকম একটা নিয়ম সমাজে প্রচলিত, সেটা হয় না বলে নাট্যকার কিন্তু নাটকের নামকরণ করেন কিন্তু বিবাহ বিভ্রাট। এরপরে হচ্ছে বিবেক চূড়ামণি। তোমরা জানো বন্ধু, বিবেক চূড়ামণি হচ্ছে শঙ্করাচার্য লেখা, পরবর্তীকালে এটাকে অনুবাদ করা হয়েছে বাংলায়। এখানে মায়াময় সংসারের অসারতা এবং প্রতিদানপূর্বক তত্ত্বজ্ঞানের মহিমা এবং সুখ কিন্তু কীর্তিত মানে হয়েছে এই গ্রন্থের মধ্যে। তারপরে যে বিখ্যাত গ্রন্থ বিয়ে পাগলা বুড়ো। তোমরা জানো বন্ধু, এটা একটা বাংলা প্রহসন এবং বলার অপেক্ষা রাখে না, অবশ্যই নাট্যকারের নাম তোমরা প্রত্যেকেই জানো, দীনবন্ধু মিত্র। বিষয়টা এরকম যে রাজীব মুখোপাধ্যায় নামে জনৈক অতিবৃদ্ধ বিপত্নিক ব্রাহ্মণ আবার বিয়ে করার জন্য মানে তৈরি হন। পণ্ডিতির উমেদার জনৈক ব্রাহ্মণ ঘটক সেজে বৃদ্ধের বিয়ের সম্বন্ধ আনলে বৃদ্ধ বর বেশে গ্রামের একটি বাগানে বিয়ে করতে যায়। সেখানে বালকগণ কেউ কন্যার অভিভাবক, কেউ কেউ স্ত্রী বেশে কন্যার আত্মীয়া সেজে বিবাহ কার্যে সাহায্য করে। ফলে রতা নাপতে কন্যা সেজে বাসরে বৃদ্ধের সঙ্গে রসালাপ করে। সকালবেলায় বধূ লইয়া বৃদ্ধ বাড়িতে এসে নিজের কন্যাগণকে বধূর মুখ দেখাবার উদ্দেশ্যে তার ঘোমটা খুলে দেখেন যে সে গ্রামের বৃদ্ধা ডুমনি পেচোর মা তাকে বিয়ে করে নিয়ে এসেছে। এটাই হচ্ছে বিয়ে পাগলা বুড়ো যে প্রহসনের বিষয়। কারণ তৎকালীন যুগে এক একটা মানে অসঙ্গতিকে ব্যঙ্গ করেন প্রহসনকাররা, প্রহসন রচনা করতেন। এই বিয়ে পাগলা বুড়ো অর্থাৎ বয়স্ককালে মানুষের বিয়ে করার যে ইচ্ছা জাগে তাকে ব্যঙ্গ করে এটা লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গ্রন্থ সম্পর্কে বলেছিলেন যে বিয়ে পাগলা বুড়ো জীবিত ব্যক্তিকে লক্ষ্য করে লিখতে কিন্তু হয়েছিল। দেখো বন্ধু, এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা একটা গ্রন্থের নাম চাই এটা কার লেখা, বা কলেজে তুমি যদি পড়ো কোনো একটা সেমেস্টারে কিন্তু সাহিত্য ইতিহাস পাঠ্য, সেখানে 2 নম্বর 3 নম্বর বা 5 বা 10-এর প্রশ্ন কিন্তু আসে। ফলে সেদিক থেকে কিন্তু এই ক্লাসের যথেষ্ট গুরুত্ব কিন্তু রয়েছে। আশা করছি বন্ধু তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে এই ক্লাসগুলো তোমরা শোনো, কেননা উপকার কিন্তু এতে তোমাদেরই হবে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বিলাত ভ্রমণ। তোমরা জানো বন্ধু, বিলাত ভ্রমণ অক্ষয় কুমার নন্দীর লেখা। বিষয়টা এরকম যে বাংলা সাহিত্যে এটা একখানি কৌতূহলপ্রদ এবং বহু তথ্য এবং সৎপ্রসঙ্গপূর্ণ একটা ভ্রমণ কাহিনী। এই পুস্তকে অনেক কলকারখানার কথা, প্রদর্শনীর কথা, বিদেশের আবহাওয়া, আচার ব্যবহার, খুঁটিনাটি নানা বিষয় ছাড়াও সাধারণ লোকচরিত্রের কথাও গ্রন্থকার লিপিবদ্ধ করেছেন। যেমন বালিকার ধর্মশাস্ত্রে ভক্তি, ম্যাথরের সাধুতা, হোটেলজির নিজ দেশের সাধুতার উপর বিশ্বাস এবং মাতা পিতার সন্তানগণকে নিয়ে উপাসনা করা ইত্যাদি ইত্যাদি। এরপর ইউরোপের ছোট বড় সকল ঘরের সামাজিক এবং পারিবারিক, রাজনীতি এবং ব্যবসা বাণিজ্যের কথাও এই গ্রন্থে কিন্তু জায়গা পেয়েছে। এবং গ্রন্থের পরিশিষ্টে গ্রন্থকার নিজ জীবন কথা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লিপিবদ্ধ করেছেন। তোমরা প্রত্যেকেই জানো যে বন্ধু বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার এটা ববর্ণ নির্মিত, যেভাবে আমি বর্ণনাক্রম আলোচনা ক্লাস শুরু করেছিলাম এটা ছিল কিন্তু ববর্ণ নির্মিত ক্লাস, এবং এটা 6 নম্বর ক্লাস ববর্ণের। এর আগে 5টা ক্লাস করেছি, আর টোটাল কিন্তু আমার এটা 54 নম্বর ক্লাস। ফলে বন্ধু তোমরা বুঝতেই পারছো এই বর্ণনাক্রমিক গ্রন্থে আলোচনা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য কিন্তু আমি বর্ণ ধরে ধরে প্রত্যেকটা বাজার চলতি যেসব গ্রন্থ রয়েছে এবং জনপ্রিয় গ্রন্থ তাদের সম্পর্কে কিন্তু সেই আলোচনাটা কিন্তু শুরু করেছি বা রত রয়েছি। এরপরে হচ্ছে বিলাপ। তোমরা জানো বিলাপ একটা কিন্তু বন্ধু বাংলা নাটক, এবং এটা লিখেছিলেন কিন্তু সেই রসরাজ অমৃতলাল বসু বিলাপ নাটকটা। বিষয়টা এরকম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় স্বর্গরোহণ করলে তার নিমিত্ত শোক প্রকাশ এবং তদীয় গুণ মানে বর্ণনা উপলক্ষে এই নাটক রচিত। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মারা যাওয়ার পরে শোক প্রকাশ করে কিন্তু এই গ্রন্থটা কিন্তু লেখা হয়েছিল। এরপরে হচ্ছে বিশ্বকোষ। তোমরা জানো বন্ধু বিশ্বকোষ হচ্ছে বাংলা একটা অভিধান গ্রন্থ, এবং এই অভিধান গ্রন্থ নগেন্দ্রনাথ বসু প্রাচ্য বিদ্যার্ণব কর্তৃক সম্পাদিত এবং খণ্ডে খণ্ডে কিন্তু প্রকাশিত হয়েছিল।
রঙ্গলাল মুখোপাধ্যায় এই অভিধান প্রণয়ন আরম্ভ করে দুটি খণ্ড প্রকাশিত করেন। এতে শব্দের অর্থ, নানা দেশীয় লোকের জীবনচরিত, নানা স্থানের ঐতিহাসিক ঘটনার বিবরণ প্রভৃতি বহুবিধ জ্ঞাতব্য বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং নগেন্দ্রবাবু এর একটি হিন্দি সংস্করণও কিন্তু পরবর্তীকালে কিন্তু বের করেছিলেন। আশা করছি বন্ধু আজও বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্নির্মিত গ্রন্থের বর্নির্মিত গ্রন্থের 6 নম্বর ক্লাসে আর টোটাল 4 নম্বর ক্লাসে তোমাদের একটা তত্ত্ববল সুন্দর ক্লাস উপহার দিতে পেরেছি। তারপর বন্ধু কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমি জানাবে। আমি যথাসম্ভব তোমাদের তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।